একদিক থেকে কমিশন একটু একটু করে হাওয়া টাইট করছে, অন্যদিকে বিজেপি তারা সন্তর্পণে নিজেদের ঘরটা গুছিয়ে নিচ্ছে, ভোট ব্যাংক বাড়িয়ে নিচ্ছে। আর দুইয়ের মাঝখানে পড়ে দিদিমণির এমন অবস্থা হয়েছে যে শেষ পর্যন্ত ভোটের মিটিংটুকু অবধি ক্যান্সেল করে দিচ্ছে। অর্থাৎ খেলা হবে খেলা হবে করে বাজার গরম করা ভদ্রমহিলা এখন শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে লড়বেন তো, নাকি তার আগেই রণে ভঙ্গ দিয়ে পালাবেন, সেই কথা সেই আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গেছে। প্রথমেই কমিশনের কথায় আসি। কমিশন কিভাবে একটু একটু করে হাওয়াটা টাইট করছে দেখুন। আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট তারা স্পষ্ট বলে দিয়েছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন বিচারপতি দিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করলে হবে না, প্রয়োজনে ঝাড়খণ্ড ওড়িশা থেকেও কিন্তু বিচারপতি নিয়ে আসতে হবে। এবং আজকের যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন বিচারপতিকে পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করার জন্য ডেকে পাঠানো হয়েছে। যথারীতি ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে সেই রিকোয়েস্ট গেছে। এখন দেখা যাক তারা কবে আসেন। তো এখন অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রাথমিকভাবে আপনারা জানেন 250 জন বিচারপতি তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল যারা এই এসআইআর কাজ করতে পারবে। কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে যে কাজটা বাকি আছে সেটা সময়ে শেষ করতে অন্তত 2000 জন বিচারপতির দরকার হয়ে পড়েছে। তো এখন অবধি তার ফলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে আপনারা যদি চান তাহলে আপনারা প্রাক্তন বিচারপতি যারা আছে তাদেরকেও কাজে লাগাতে পারেন। তো এখন অবধি 532 জন বিচারপতিকে পাওয়া গেছে এবং তার মধ্যে 273 জন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তো 532 জন বিচারপতি রয়েছেন, প্লাস এই 200 জন আসছেন, অর্থাৎ 732 জন আসছেন। এবং কি নথি যাচাই করা বাকি আছে, আবারও বলছি আনঅফিসিয়াল সূত্রে জানা যাচ্ছে মোট 80 লক্ষ নথি যাচাই করতে হবে। কিন্তু এখন অবধি যে ফিগারটা বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 60 লক্ষ। তো 60 লক্ষ ফিগার ধরেই যদি আমরা এগোই এবং ধরে নিচ্ছি প্রত্যেকজন বিচারপতি প্রত্যেক দিন 250টা করে তারা অন্তত দেখছেন, যদি 10 ঘন্টাও তারা কাজ করেন তাহলে প্রত্যেক ঘন্টায় অন্তত 25 জনের নথি তারা চেক করছেন। তো সেই রকম যদি হিসেব করা যায় তাহলে দেখা যাচ্ছে এই 732 জন বিচারপতিকে দিয়ে এই এসআইআর প্রক্রিয়া শেষ করতে আরও 33 দিন সময় লাগবে। আর যদি সংখ্যাটা সত্যি 80 লক্ষে পৌঁছে যায় সেই দিনটা হয়ে যাচ্ছে 44 দিন, অর্থাৎ প্রায় 1.5 মাস এখনও সময় লাগবে। অর্থাৎ যাই হয়ে যাক, মোটামুটি এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের আগে কিন্তু এসআইআর কাজ কমপ্লিট হচ্ছে না। আর সেক্ষেত্রে তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে, এসআইআর কাজ যদি কমপ্লিট না হয় তাহলে কি তার আগে ঝুঁকি নিয়ে ইলেকশন কমিশন নির্বাচনটা ঘোষণা করতে পারবেন? এবং যদি সেক্ষেত্রে না করেন, এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যদি এসআইআর কাজ শেষ হয় তাহলে এপ্রিলের শেষের আগে ভোট ঘোষণা করা যাবে না, অর্থাৎ মে বা জুন মাসে গিয়ে নির্বাচন হতে পারে। আর সেটা যদি হয় তাহলে রাষ্ট্রপতি শাসন। আবার আরেকটা ব্যাপারও আছে, জুন মাস মানে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা বৃষ্টি বা খরার সম্ভাবনা হতে পারে, তাহলে তারপরে কিন্তু ভরা বর্ষা আসবে, বন্যার পরিস্থিতি হবে এবং সেক্ষেত্রে সেপ্টেম্বরে চলে যেতে পারে ইলেকশন, এই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। আর সেটা যদি হয় পশ্চিমবঙ্গ কিন্তু 3-4-5 মাসের জন্য রাষ্ট্রপতি শাসনে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে কাদের হাওয়া টাইট হবে বুঝতেই পারছেন। এবার আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এই বিষয়েই হয়েছে। আজকে ঘন্টা দেড়েক একটা বৈঠক হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সেখানে মহামান্য প্রধান বিচারপতি ছিলেন। সেখানে বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক, বাইরের বিচারপতিরা যে আসবেনই এটা কিন্তু এখনও কনফার্ম নয়, ওই দুই প্রধান বিচারপতি ঝাড়খণ্ড এবং ওড়িশা তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু তারা যদি শেষ পর্যন্ত আসেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কীভাবে কী হবে, কোথায় কী রাখা হবে সেই জায়গাটা নিয়েও ডিটেলসে মিটিং হয়েছে। কিন্তু যেটা আমাদের এর জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু তথ্যগত অসঙ্গতি পাওয়া গেছে সেটাকেই চূড়ান্ত ধরে সেটাকেই কিন্তু ভেরিফিকেশন করবেন এই মহামান্য বিচারপতিরা। এবং 14 তারিখে যেহেতু প্রায় 1,20,000-এর কাছাকাছি ডেটা তখনও আপলোড হয়নি, সেইটা দুদিন সময় দেওয়া হচ্ছে, আজ এবং আগামীকাল, তার মধ্যে সমস্ত ডেটা সেগুলো আপলোড হয়ে যাবে এবং সেগুলোও কিন্তু ভেরিফিকেশনের মধ্যে আসবে। এবং আরেকটা যেটা বলা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, বিধানসভা ওয়াইজ প্রতিটা জুডিশিয়াল অফিসারের যে কাজ হয়েছে সারাদিনে তার একটা কংক্রিট আপডেট নেবে ইলেকশন কমিশন এবং সেটা রেগুলার বেসিসে প্রত্যেক দিন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে তারা সাবমিট করবে। কেন এই স্টেপটা গুরুত্বপূর্ণ? এই স্টেপটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে তাতে করে মহামান্য
কলকাতা হাইকোর্টের কাছে রেগুলার বেসিসে আপডেট থাকবে প্রোগ্রেসটা কতখানি হচ্ছে, এবং প্রয়োজনে তারা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দাখিল করতে পারে, এবং সেই অনুযায়ী কোথায় কি অসুবিধা হচ্ছে, কার কোথায় থ্রেড রয়েছে, কোথায় আরও বেশি অফিসার নিয়োগ করতে হবে তার ডিটেলস, এবং এসআর শেষ পর্যন্ত কবে শেষ হচ্ছে এবং পশ্চিমবঙ্গে কবে ভোট করা যেতে পারে সেই ব্যাপারে কিন্তু এবার মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট তারা কিন্তু ইন্টারভেন করতে পারেন। সেটা একটা গুরুত্বপূর্ণ দিন গেল। আবার এই প্রসঙ্গে আজকে ইলেকশন কমিশন কিন্তু একটা বড় কথা ঘোষণা করে দিয়েছে, 28 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোবে, সেখানে আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে 7,66,00,000 ভোটার ছিল, যার মধ্যে 58,20,000 ভোটারের নাম বাদ চলে গেছে, যেটা প্রাথমিক পর্ব, অর্থাৎ 7,08,00,000 ভোটারের একটা ড্রাফট লিস্ট বেরিয়েছিল। 28 তারিখ যে তালিকা বেরোবে সেখানে এই 7,08,00,000 ভোটারের নামই থাকবে, কিন্তু সেখানে কতগুলো ক্যাটাগরি থাকবে। কি কি ক্যাটাগরি থাকবে? যাদের অলরেডি নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ যারা কংক্রিটলি ফাইনাল লিস্টে থাকছেন, তাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, মানে তারা ভ্যালিড ভোটার ধরে নেওয়া হবে। যারা নন, তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন এই শব্দটা লিখে দেওয়া হবে, যাদের বিচার পদ্ধতিটা করবেন এই মহামান্য বিচারপতিরা। এবং যারা অলরেডি এই হিয়ারিংয়ে আসেননি বা যাদেরকে ফয়সালা হয়ে গেছে যে এরা ডুপ্লিকেট ভোটার, এরা ভুয়ো ভোটার, তাদের পাশে ডিলিটেড লেখা থাকবে। এর পাশাপাশি যে নতুন নামগুলো উঠছে, যারা ফর্ম 6 ফিল আপ করেছেন, সেটা ওই ভোটার তালিকারই শেষে একটা নতুন অ্যানেক্সার করে সেখানে কিন্তু অ্যাড করা হবে। এবার এখানে আরেকটা মজার ব্যাপার হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে সেখানে অ্যাডমিট কার্ড নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিলেন, আর সেটা নিয়ে ওই ছাগল ছানার মতো অশিক্ষিতগুলো তিরিং বিরিং করে লাফাতে শুরু করে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও অ্যালাউ করে দিয়েছে, দিদিমণির বিশাল জয় হয়েছে। আসলে এরা বোঝে কম, চিল্লাই বেশি। আজকে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটা পুরো ক্ল্যারিফিকেশন করে দিয়েছে, পরিষ্কারভাবে বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে জন্ম তারিখ বা বাবা মায়ের পরিচয়ের যাচাইয়ের কাজটা করা যাবে, কিন্তু তার সঙ্গে মাধ্যমিকের সার্টিফিকেটটাও দিতে হবে। পাস হোক বা ফেল হোক, মাধ্যমিকের সার্টিফিকেট থাকে সেইটা তাদেরকে প্রোভাইড করতে হবে। শুধুমাত্র অ্যাডমিট কার্ড দিলে সেটা গ্রাহ্য হবে না। ফলে এইটা দিয়ে যে দুগলাপনাটা করার চেষ্টা করা হচ্ছিল, ফেক জিনিসটা করার চেষ্টা করেছিল, সেইটাকে মোটামুটি সুপ্রিম কোর্ট হিম করে পাঠিয়ে দিল। সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে যে মালগুলো যাচ্ছে সেগুলো কীরকম ডেঞ্জারাস এবং তাদেরকে কিভাবে কান মুলে সোজা পথে নিয়ে আসতে হবে, সেই জায়গাটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো। এর পাশাপাশি কমিশন যেটা সব থেকে বড় বাঁশ দিতে চলেছে সেটা হচ্ছে মনোনয়ন পর্বেও বিরাট তদারকি প্রস্তুতি কমিশনের। কবে বাংলায় ভোট ঘোষণা, কবে বাংলায় ভোট ঘোষণা সেটা এখন আপাতত ছেড়ে দিন, সেটা বিষমাও জলে। মনোনয়ন পর্ব থেকেই প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে একজন করে বিশেষ কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হবে। কারা হবেন? এরা হয় উচ্চপদস্থ সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা অন্য রাজ্যের প্রশাসনিক কর্তা। কেন এদেরকে নিয়োগ করা হবে? অতীতের উদাহরণ থেকে দেখা গেছে যে মনোনয়নপত্র যখনই দাখিল করা হচ্ছে তখন থেকেই কিন্তু উন্নয়ন বাহিনীকে দিয়ে পুরো জায়গাটা ক্যাপচার করে দেওয়ার চেষ্টা করা হয়। বিরোধী কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থী, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। সবথেকে বড় কথা, বিরোধী ভোটার যারা আছে তাদের মধ্যে প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করা হয়। তো এই স্পেশাল যারা কেন্দ্রীয় অবজারভার থাকছেন তারা কিন্তু পুরো মনিটর করবেন এবং তার রিপোর্টটা দেবেন। এর বেশি সেই সিদ্ধান্ত হতে চলেছে যে কোন বিধানসভায় কতখানি সিকিউরিটি টাইট করার দরকার রয়েছে, সেখানে পুলিশের ভূমিকা কি থাকছে এবং কেন্দ্রীয় বাহিনীটাকে ঠিক কতখানি ইনভলভ করতে হবে, সবটাই নির্ভর করছে কিন্তু এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপরে। সুতরাং প্রতি পদে প্রতি মুহূর্তে কিন্তু ক্রমশ টাইট দিচ্ছে। অন্যদিকে এই যখন কমিশনের অবস্থা, তখন কিন্তু বিজেপি সন্তর্পণে নিজেদের ঘর গুছিয়ে দিচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে কেন্দ্রে যখন লোকসভাতে বলতে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বলতে গিয়ে বঙ্কিম দা শব্দটি বলেছিলেন, যেটা বাঙালিদের আমরা সাধারণত দাদা বলে সম্মান দিন, তিনি সেইভাবেই দেখতে চেয়েছিলেন। কিন্তু এখানে ওই বাঙালি অস্মিতা করে লাফানো, তারা এটা নিয়ে বিশাল হল্লাগোল্লা করার চেষ্টা করেছিল, যেন এইটা বলে নরেন্দ্র মোদী গোটা বাংলাটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছেন। আর ওই এসি ঠান্ডা ঘরে বসে থাকা কিছু মার্কা মারা লোক আছে যারা কোনোদিন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেয় না, তারা এটার সঙ্গে আবার বিশাল একটা শুরু করে দিয়েছিল। কিন্তু আজকে যেটা হলো, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর তিনি আজকে সরাসরি বিজেপিতে যোগদান করলেন। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বঙ্কিমদা কথাটার মাধ্যমে
বাংলাকে যদি মোদি অপমান করে থাকতেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি অপমান করে থাকতেন, তাহলে কি তার পরিবারের সদস্য আজকে বিজেপিতে যোগদান করতেন? অর্থাৎ এই যে অশিক্ষিতের মতো যারা লাফাচ্ছিল, এই যোগদান কার্যত তাদের গালে ঠাস 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 করে গণতান্ত্রিক একটা থাপ্পড় বিজেপি বসিয়ে দিল। তবে শুধু এই যোগদানই নয়, যেটা মাস্টার স্ট্রোক বিজেপির হতে চলেছে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক নিয়ে। বিহার পাঞ্জাবের মডেলে বিভিন্ন রাজ্যের পরিযায়ী বাঙালিকে ভোট যুদ্ধে টেনে আনতে দৌড় শুরু পশ্চিমবঙ্গের পদ্ম নেতাদের। আজকে গুজরাটে চলে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, সেখানে প্রচুর পরিমাণ পরিযায়ী শ্রমিক রয়েছেন। এই যে এখানে বলে না, এটা চিল্লাই না, বাংলাকে কিছুতেই গুজরাট হতে দেবো না, বাংলাকে কিছুতেই উত্তরপ্রদেশ হতে দেবো না। অথচ এই রাজ্যের ছেলে মেয়েদের, এই রাজ্যে কোনো চাকরি নেই, কোনো শিল্প নেই, পরিযায়ী শ্রমিক হয়ে সেই গুজরাট, সেই উত্তরপ্রদেশে যেতে হয় এবং সেখানে গিয়ে তারা মাস গেলে 30, 40, 50, 55 হাজার টাকা রোজগার করছেন। কিন্তু যেহেতু তাদেরকে বাইরে থাকতে হয়, তাই একটা বড় টাকা সেই রোজগারে তাদের থাকা খাওয়াতেই সেখানে চলে যায়। এখন যেহেতু এই মানুষগুলো বাইরের রাজ্যে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে কাজ করছে, এরা খুব ভালো করে জানে যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের ভোল কিভাবে বদলে যাবে। এখানে ডবল ইঞ্জিন সরকার হলে শিল্প থেকে বিভিন্ন খাতে কিভাবে উন্নতি হবে এবং যে ওই 30, 40, 50, 55 হাজার টাকা তারা বাইরের রাজ্যে ইনকাম করছেন, সেটা বাংলার বুকে বসে তারা করতে পারবেন। এবং এই জায়গাটা, এই কনফিডেন্সটা জায়গা থেকে এই পরিযায়ী শ্রমিকদের কাছে বিজেপি রিচ করছে যে আপনারা আসুন, আপনারা বাংলায় ভোটটা দিন, বাংলায় পরিবর্তনটা করুন। যদি পরিবর্তনটা না করেন, বিজেপিকে ক্ষমতায় না আনেন, ডবল ইঞ্জিন সরকারের ফায়দা আমরা দেবো কী করে? আর এই মানুষগুলোও দেখছে যে আমরা যদি সত্যিই বাংলায় বসে ওই টাকাটা রোজগার করি, আজকে বাইরের রাজ্যে থাকতে খেতে আমাদের যে 10, 12, 15 হাজার টাকা মাস গেলে খরচ হয়ে যায়, সেইটা আমাদের বাড়িতে জমবে, আমাদের সেই টাকাটা প্রফিট হবে, ঘরের খেয়ে ঘরের ছেলে ঘরে থাকবে, এর থেকে বড় কিছু তো হতে পারে না। ফলে এদের রেসপন্স কিন্তু মারাত্মক লেভেলে হচ্ছে এবং এখনও অবধি যে তথ্য পাওয়া যাচ্ছে, একটা বিশাল অংশের পশ্চিমবঙ্গের প্রায় 40-50 লক্ষ যে পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আছে, সেখান থেকে রেসপন্স আসছে এবং 50%-এর উপরে এই পরিযায়ী শ্রমিক তারা কিন্তু 2026-এর নির্বাচনে আসবে এবং পশ্চিমবঙ্গে তারা ভোট দেবে। এবং অবভিয়াসলি কোন পক্ষে ভোট দেবে সেটা আর বলার জায়গা নেই। 2 নম্বর কথা, এরা যখন শুধুমাত্র ভোট দেওয়ার জন্য কাজ ছেড়ে এখানে আসবেন, তখন কিন্তু আশপাশের লোক অনেক বেশি প্রভাবিত হবে। কেননা দেখুন, রাজনৈতিক নেতারা তারা তাদের কথা বলবে সবসময় যে আমাদের ভোট দিন, আমরা ভালো করব, কিন্তু তারা সত্যি ভালো করবে কি করবে না, সেটা যখন সাধারণ মানুষ বলতে শুরু করবে, এই পরিযায়ী শ্রমিকরা বলতে শুরু করবেন যে না ভাই, বিজেপিকে আনো, বিজেপিকে আনলে আমরা তো ওই রাজ্যে দেখছি এই পজিটিভ জিনিস আসছে, বহু মানুষ কিন্তু তাতে পজিটিভলি মুভ হবেন এবং তারা কিন্তু ভোটটা পরিবর্তনের লক্ষ্যে দেবেন। ফলে বিজেপির যে ভোট ব্যাংক বাড়ানোর গল্প, যেটা বারবারই বলছিলাম, বিজেপি এবারে যেটা টার্গেট রেখেছে যে মিনিমাম তাদের ভোট ব্যাংক 47-48%-এ নিয়ে যেতেই হবে এবং যে সেগমেন্ট থেকে সেটা বাড়ানো সম্ভব, সেই জায়গাটায় তারা ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে এবং সেটা বাড়িয়ে যাচ্ছে এবং তার যে পজিটিভ রেজাল্ট, পজিটিভ আউটকাম হবে, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। এবার আরেকটা জায়গাতেও আজকে বিজেপির খুব পজিটিভ হয়েছে। আপনারা জানেন যে আজকে উত্তর কন্যা অভিযান ছিল জনজাতি সম্প্রদায়ের। গত সপ্তাহে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করা হয় এবং সেখানে একটা মারাত্মক কাণ্ড ঘটে। ফলে সেইটা নিয়ে একটা প্রবল ক্ষোভ এই জনজাতি মহিলাদের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে হয়েছিল এবং তার বহিঃপ্রকাশ হিসেবে তারা আজকে উত্তর কন্যা অভিযান করেছিল এবং সেই জায়গা থেকে বিজেপি অবভিয়াসলি তাদের পাশে ছিল। কিন্তু আজকে দেখা গেল রাজ্য সরকার কতখানি অত্যাচারী হতে পারে, এদেরকে জল কামান থেকে শুরু করে ধর সমস্ত কিছু করলো। অর্থাৎ ওই দিদিমণি মাঝে মাঝে উত্তরবঙ্গ জঙ্গলমহল বেড়াতে যান, যখন আর কলকাতায় তার মন বসে না, আর সেখানে হাতে গ্লাভস পরে ওই পাশে আদিবাসী মহিলা নিয়ে ধিটিং ধিটিং করে নেচে দেখান তিনি কতখানি জনজাতিদের প্রতি প্রেমিক, সেটা যে আসল সত্য নয়, এরা যে মুখোশধারী এবং সেই মুখোশটা আজকে কিন্তু খুলে গেল। ফলে রাজ্যের যেখানে যেখানে জনজাতি ভোট আছে, এই যে মারধর, এই যে অত্যাচার, এই যে জলকামান চালানো হলো, এদের প্রতি কোনো সহনশীলতা দেখানো হলো না, তার মারাত্মক এফেক্ট হতে চলেছে এবং ডেফিনেটলি সেইটা কিন্তু বিজেপির দিকে ভোট ব্যাংক টার্ন অ্যারাউন্ড হবে। ফলে ঝাড়গ্রাম ফাড়গ্রাম যেখানে 2021-এ মারাত্মক ফল করেছিল তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত জায়গায় তারা কিন্তু ভরাডুবির জন্য প্রস্তুতি নিতে পারে।
আর এর পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়েছে, আমি বলবো বিজেপির থেকেও মারাত্মক হয়েছে। কদিন আগেই খবরটা আমি পেয়েছিলাম, কিন্তু আমি ওয়েট করছিলাম যে এটার ভ্যালিডেশন করার জন্য, সেটা আজকে মিডিয়ায় করে দিল। সেটা বিজেপির থেকেও করছে স্বয়ংসেবকরা। এখানে সংঘের কথা বলা হয়েছে, বঙ্গে মমতা বিরোধী গোপন অপারেশন সংঘের। না, সংঘ এর সঙ্গে ডিরেক্টলি ইনভলভ নয়, কেননা আপনারা জানেন সংঘ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না। কিন্তু যারা স্বয়ংসেবক, তাদের একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। তারা সারা বাংলা জুড়ে ছোট 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 গ্রুপে ভাগ হয়ে যাচ্ছেন এবং মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন। তাদের সঙ্গে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলছেন, এই রাজ্যের শিল্পের অবস্থা, এই রাজ্যের চাকরির অবস্থা, এই রাজ্যের অনুপ্রবেশের অবস্থা, এই রাজ্যের নারী নির্যাতনের কথা, সমস্ত কিছু তারা আলোচনা করছেন, শুনছেন, মানুষের মত নিচ্ছেন এবং রাষ্ট্রকে বাঁচাতে কোন দিকে তাদের ভাবনা চিন্তা করা হয় সেই নিয়ে তাদের দু একটা পরামর্শ দিচ্ছেন। এবার এই জিনিসটা করলে কি হয় সেটা হরিয়ানা দেখেছে, এই জিনিসটা হলে কি হয় সেটা মহারাষ্ট্র দেখেছে, এই জিনিসটা করলে কি হয় সেটা দিল্লি দেখেছে, এই জিনিসটা করলে কি হয় সেটা বিহার দেখেছে। এবার বাংলা দেখবে এবং তাতেই কিন্তু কার্যত আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবার মতো অবস্থা হয়ে গেছে। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এত কিছুর মাঝখানে যেটা বলছিলাম, যে ভোটের মিটিংটা ছেড়েই পালিয়ে যেতে চাইছে দিদিমণির দল। কেন? নবান্নের অনুরোধে সাড়া দিল নির্বাচন কমিশন, রবিতে রাজ্য সফরে আসছে না প্রতিনিধি দল, 4 কারণ জানালেন সিইও। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু সময়ে ভোট করাতে আগ্রহী ছিলেন এবং 28 তারিখ যেহেতু ফাইনাল লিস্ট বেরোচ্ছে, 1 তারিখ 2 তারিখ করেই কিন্তু রাজ্যে ফুল বেঞ্চ, কমিশনের ফুল বেঞ্চ আসার কথা ছিল, যারা কিন্তু ডিটেলসে আলোচনা করত এই রাজ্যের আইন শৃঙ্খলা সমস্ত কিছু নিয়ে এবং নির্বাচনটা কিভাবে করা যেতে পারে। কিন্তু পরীক্ষার অজুহাত দিয়ে, কিছু চাকরির পরীক্ষা রয়েছে, সেই সব অজুহাত দিয়ে এই মিটিংটাকে ক্যান্সেল করার কথা বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে। সত্যি কি সেই জন্য ক্যান্সেল করতে হচ্ছে, নাকি এই যে 28 তারিখ নাম বেরোবে, সেখানে যে তালিকা বেরোবে, সেখানে ওই যে দুধেল গাই রয়েছে, যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে, তারা আইডেন্টিফাইড হয়ে যাবে, তারা ভেরিফিকেশনের স্টেজে থাকবে এবং তারপর এই দুধেল গাইদের তাণ্ডব শুরু হয়ে যাবে। সেই তাণ্ডব সামলানোর ক্ষমতা এই রাজ্য প্রশাসনের নেই, এরা মাথার উপর উঠে গেছে, এদেরকে এতখানি তোল্লাই দিয়েছেন দিদিমণি যে সেটা সামলানো যাবে না। এখন কমিশনের ফুল বেঞ্চের সামনে যদি সেই তাণ্ডব লীলা শুরু হয়ে যায়, তাহলে কমিশনের হাতে আর কোনো অপশান থাকবে না, তারা সরাসরি এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসনের রেকমেন্ডেশন করতে পারে। সেই আতঙ্ক থেকেই কি এখানে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এর পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিদিমণি ভোট ব্যাংকের আতঙ্কে ভুগছেন। কোন ভোট ব্যাংকের আতঙ্কে ভুগছেন? 1,20,00,000 নাম বাদ যেতে পারে। দেখুন, এই ডাটাটা অনেক দিন আগে থেকেই আমাদের কাছে ছিল। আমি মাঝেই যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলেছেন তারা খুব ভালো করে জানেন যে যেদিকে এগোচ্ছে বা যেটুকুনি প্রাইমারি হিসেব আসছে, বিভিন্ন বিধানসভা ধরে 2019, 2021, 2024 এগুলোকে যদি অ্যানালিসিস করা হয়, সেখানে যেভাবে ভোট পার্সেন্টেজ অল অফ এ সাডেন জাম্প করে বেরোচ্ছে, তাতে সেই যে সংখ্যাটা দাঁড়ায় সেটা 1,20,00,000 কাছাকাছি হতে পারে। এবং দেখুন, দিদিমণির মুখেও সেই নাম, সেই 1,20,00,000 সংখ্যা। সত্যিই যদি 1,20,00,000 ভোটার, যেটা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে, সব মিলিয়ে বাদ যায়, তাহলে প্রতি বিধানসভায় কতগুলো করে ভোটার বাদ যাবে জানেন? মিনিমাম 40,000 করে ভোটার বাদ যাবে। আর 40,000 ভোটার যদি বাদ যায়, পশ্চিমবঙ্গে দিদিমণির দলের আসন সংখ্যা কোথায় নেমে আসবে? 50টা পেরোবে? 30টা পেরোবে? সেই জায়গাটাই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আর তাই আপাতত ভোট গেছে চুলোয়, যে করে হোক এই এশায়ারটাকে আটকাতে হবে, যে করে হোক এই যে 60 লক্ষ 80 লক্ষ নথি যাচাই হওয়ার ব্যাপার আছে, সেখানে কতজনকে বাঁচানো যাবে সেই নিয়ে কি কনসেন্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। কিন্তু সেই সব করে কি আলটিমেটলি কোনো লাভ হবে? কেননা কমিশন যেভাবে ঘিরে ধরছে, সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা বুঝে গিয়ে যেভাবে কমিশনের হাত শক্ত করছে, অন্যদিকে বিজেপি এইসব কমিশন কি করলো, সুপ্রিম কোর্ট কি করলো, এজেন্সি কি করলো, সেই সব না ভেবে নিজেদের ঘর গুছাচ্ছে, নিজেদের ভোট ব্যাংক বাড়াচ্ছে। এই তো ত্রহস্পর্শ হয়ে যাচ্ছে। এর মাঝখানে পড়ে জেতা হারা অনেক দূরের কথা, শেষ পর্যন্ত নির্বাচনে মুখোমুখি হওয়ার ক্ষমতা থাকবে তো দিদিমণির দলের? আজকে দিনের শেষে সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।